এই লেকচারে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আলোচনা করব। তো পয়সন ডিস্ট্রিবিউশন ঠিক কী রকমের হয়, আমরা এফএক্স বলে একটা ডিস্ট্রিবিউশন ফাংশন ডিফাইন করছি। এফএক্সের ভ্যালুটা হবে ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে এফএক্সের ভ্যালু, অর্থাৎ এই যে এফএক্স যে ডিস্ট্রিবিউশনটা দিচ্ছে সেটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন। এখন এই যে নিচে এক্স ফ্যাক্টোরিয়াল রয়েছে, এক্সের ভ্যালুগুলো কী রকমের হবে না, এক্স ইকুয়াল টু 0, 1, 2 এইভাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এখানে এম ইজ পজিটিভ, এখানে এম বলে যে প্যারামিটার যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ প্যারামিটার। আর এখানে ই বলতে যেটা আছে সেটা আমরা জানি যে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ই, যেখানে ই সমান হচ্ছে 1 + 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল এইভাবে, এবং এর অ্যাপ্রক্সিমেশন 2.718। তো এখানে এম বলে যে প্যারামিটার যেটা রয়েছে এটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন সম্পর্কিত একটি বিশেষ প্যারামিটার, এবং এম এর মানের উপর ভিত্তি করে এফএক্সের মানগুলো আলাদা আলাদা হতে পারে। তো পয়সন ডিস্ট্রিবিউশন আমরা যদি একটা টেবিলের আকারে যদি দেখাই, তাহলে এখানে এক্স, যেখানে এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, এক্সের মান যদি 0, 1, 2, 3 এভাবে যদি হতে থাকে, তাহলে এফএক্সের মানগুলো এই যে আমি এখানে যে ফর্মুলাটার কথা বললাম যে এফএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার এক্স বা এক্স ফ্যাক্টোরিয়াল, এফএক্সের যে ভ্যালুগুলো এরকমভাবে চেঞ্জ হবে। তাহলে এই যে ডিস্ট্রিবিউশন যেটা আমরা টেবিল ফরম্যাটে যেটা দেখালাম সেটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের একটা উদাহরণ। এইবারে পয়সন ডিস্ট্রিবিউশনের কিছু বিশেষ ধর্ম রয়েছে, যেমন কি রকম, পয়সন ডিস্ট্রিবিউশন ইজ এ ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা আগের লেকচারে অলরেডি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো এই ডিস্ট্রিবিউশনটা সেই ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে, এবং এখানে যে এক্স বলে যে র্যান্ডম ভ্যারিয়েবল যেটা আছে এটা 0, 1, 2 এরকমভাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত বিভিন্ন ধরনের ভ্যালু নিতে পারে। আর এম হচ্ছে একটা পজিটিভ প্যারামিটার যার উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশনটা এক এক রকমের হতে পারে। আর পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিনের মানটা স্মল এম হয় এবং ভ্যারিয়েন্স হচ্ছে স্মল এম, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √m। এখন এখানে আমরা শুধুমাত্র মিন, ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জাস্ট ফর্মুলেশনটা আমরা দিলাম, কিন্তু এগুলো আমরা একটু পরেই ডিরাইভ করে দেখাবো যে কিভাবে মিন, ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। প্রসঙ্গতে বলা যেতে পারে যে মিন, ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই সম্পর্কিত আলোচনা কিন্তু আমরা আগের লেকচারে অলরেডি করে নিয়েছি। এইবারে পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা স্কিউনেস থাকে, যেখানে Γ1 = 1/√m। তো আমরা আগে বলেছিলাম যে এই যে স্কিউনেস হচ্ছে যে একটা ডিস্ট্রিবিউশন সিমেট্রিক হবে কি অ্যাসিমেট্রিক হবে সেটা এই কোয়ান্টিটিটা থেকে বোঝা যায়। তো এই ক্ষেত্রে যেহেতু এম হচ্ছে পজিটিভ, তাহলে এই পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা পজিটিভ স্কিউনেস থাকবে। তো এই প্রসঙ্গে আমরা এই স্কিউনেস সম্পর্কে আরেকটু আলোচনা করে নিই। যেমন কি এখানে স্কিউনেস মানেটা কি? ইন প্রবাবিলিটি থিওরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, স্কিউনেস ইজ এ মেজার অফ দ্য অ্যাসিমেট্রি অফ দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ রিয়েল ভ্যালুড র্যান্ডম ভ্যারিয়েবল। আমরা র্যান্ডম ভ্যারিয়েবল কাকে বলে আগেই বলেছি। তো এই যে র্যান্ডম ভ্যারিয়েবলের যে ডিস্ট্রিবিউশন যেটা থাকবে সেটাকে আমরা কি বলছি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলছি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্বন্ধেও আমরা অলরেডি আগে আলোচনা করে নিয়েছিলাম। তো এই যে স্কিউনেস মানে কি? তাহলে স্কিউনেস মানে হচ্ছে আমরা যখন এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা গ্রাফিক্যালি প্লট করব, তখন যদি সেই গ্রাফের মধ্যে কোনো অ্যাসিমেট্রি যদি থাকে, তাহলে স্কিউনেস হবে সেই অ্যাসিমেট্রির একটা মেজার। এখন অ্যাসিমেট্রি ব্যাপারটা কি, এটা আমরা একটা গ্রাফের সাহায্যে একটু দেখে নিতে চাইছি। যেমন আমি যদি এই গ্রাফটার কথা যদি ভাবি, তাহলে দেখা যাচ্ছে যে ওয়াই অ্যাক্সিসের দুপাশে এই যে গ্রাফটা হচ্ছে সিমেট্রিক।
তার মানে এই যে ডিস্ট্রিবিউশন যেটা আছে এটাকে আমরা একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন বলে ভাবতে পারি এবং এর মধ্যে কোনো অ্যাসিমেট্রি নেই। তাহলে অ্যাসিমেট্রিক ডিস্ট্রিবিউশনটা ঠিক কী রকমের হবে তার একটা উদাহরণ আমরা দেখে নিই। যেমন দেখা যাচ্ছে যে এই গ্রাফটা এই এক্স অ্যাক্সিসের দিকে মানে টুয়ার্ডস পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে এর যে ভ্যালুটা একটু ড্রাস্টিক্যালি কমে কমে গেছে এবং এটাকে আমরা একটা টেল হিসেবে ভাবতে পারি। আমরা এইভাবে বলতে পারি যে গ্রাফটার এই পজিটিভ এক্সিসের দিকে একটা টেল রয়েছে। তাহলে এই ধরনের যে গ্রাফ যেটা থাকবে এটাকে আমরা বলবো পজিটিভ স্কিউ। যেমন আমরা বললাম যে পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পজিটিভ স্কিউনেস থাকবে। আবার এটা কিন্তু উল্টো রকমেরও হতে পারে, যেমন কি এই যে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যদি এরকম একটা টেল দেখা যায়, টেল বলতে আমরা যেটা বলতে চাইছি যে ভ্যালুগুলো ড্রাস্টিক্যালি কমে কমে এসেছে এবং এই দুটো কার্ভ আমরা অলরেডি তুলনা করলেই বুঝতে পারবো যে এর মধ্যে একটা অ্যাসিমেট্রি রয়েছে। এই গ্রাফটাকে আমরা যদি বলি যে ওয়াই অ্যাক্সিসের দুপাশে এই গ্রাফের নেচারটা হচ্ছে সিমেট্রিক, তাহলে আমরা বলবো যে এই দুটো গ্রাফ হচ্ছে অ্যাসিমেট্রিক গ্রাফ। এবং অ্যাসিমেট্রিটা কিভাবে এসেছে না এই যে এই পার্টিকুলার প্রপার্টিটা, অর্থাৎ গ্রাফটা এক্স অ্যাক্সিসের যে কোনো একটা দিকে, হয় পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে অথবা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে এমনভাবে গ্রাফটা চেঞ্জ হয়েছে যে একটা অনেকটা টেলের মতো দেখতে। এটাকে আমরা অনেক সময় টেল এই কথাটা ইউজ করি, যে একটা টেলের মতন সৃষ্টি হয়েছে, অর্থাৎ ভ্যালুটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে এবং এরকম একটা স্কিউনেস দেখা গেছে। তাহলে স্কিউনেস দু রকমের হতে পারে, পজিটিভ স্কিউনেস হতে পারে অথবা নেগেটিভ স্কিউনেস হতে পারে। এইবারে পয়সন যে ভ্যারিয়েবল যেটা আছে, আমরা বাস্তবে অনেক ধরনের যে ডিস্ট্রিবিউশন যেগুলো দেখা যায় ইন নেচার, সেগুলো অনেক সময় এই যে পয়সনের যে ডিস্ট্রিবিউশনটার কথা আমরা আলোচনা করছি সেটা মেনে চলে। যেমন আমরা যদি বলি যে একটা বই রয়েছে এবং বইতে কোনো প্রিন্টিং মিস্টেক রয়েছে, তাহলে পার পেজে কতগুলো প্রিন্টিং মিস্টেক রয়েছে, এভাবে যদি আমরা একটা ডিস্ট্রিবিউশনের কথা ভাবি তাহলে এই ডিস্ট্রিবিউশনটা অনেকটা পয়সন ডিস্ট্রিবিউশনের মতন হয়। তারপরে যদি আমরা অনেকগুলো ফুটবল ম্যাচ কনসিডার করি এবং আমরা এইভাবে ভাবি যে এক একটা ম্যাচে কতগুলো গোল হচ্ছে, এইভাবে যদি আমরা একটা ডিস্ট্রিবিউশনের কথা ভাবি তাহলে সেটাও পয়সন ডিস্ট্রিবিউশনের কথা, পয়সন ডিস্ট্রিবিউশনটা মেনে চলে। তো এরকম বাস্তবে অনেক উদাহরণ রয়েছে যেগুলো পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে। এবারে আমরা কয়েকটা এক্সাম্পলের সাহায্যে এই পয়সন ডিস্ট্রিবিউশনটা বোঝানোর চেষ্টা করব। যেমন ধরা যাক এই র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ফলোজ পয়সন ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার 3। প্যারামিটার 3 মানে এখানে এম এর ভ্যালুটা 3। আমরা যখন ডেফিনেশনটা দিয়েছিলাম এটা হচ্ছে এফএক্সের ডেফিনেশন পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এখানে এম সমান বলে দেওয়া আছে ফাইন্ড দ্য প্রবাবিলিটিস দ্যাট দ্য ভ্যারিয়েবল অ্যাসিউমস দ্য ভ্যালুজ 0, 1, 2, 3। তার মানে যেটা হচ্ছে যে র্যান্ডম ভ্যারিয়েবল এক্সের মান যদি 0, 1, 2, 3 হয় তাহলে ফাইন্ড দ্য প্রবাবিলিটিস, অর্থাৎ এফএক্সের মানটা বের করতে হবে। এখানে এফএক্সটাই কিন্তু প্রবাবিলিটি অ্যাজ পার দ্য পয়সন ডিস্ট্রিবিউশন। তো আমরা প্রথমে এই 1 নম্বর প্রবলেমটা সলভ করে ফেলি। প্রথমে আমরা লিখলাম যে এফএক্সের যে ভ্যালুটা পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কত হয় লিখলাম, এম এর মানটা বলে দেওয়া আছে, এই কারণে আমরা এম এর মানটা এখানে বসিয়ে এফএক্সের এক্সপ্রেশনটা লিখলাম। এবার আমাদের বলে দেওয়া আছে যে এক্সের মানটা 0 হবে, 1 হবে, 2 এবং 3 হবে। তাহলে রেসপেক্টিভ কেসের ক্ষেত্রে এফএক্সের মানটা কত হবে। তাহলে যেমন কি এফ সমান 0, তাহলে এফ 0 সমান হবে e টু দি পাওয়ার -3, 3 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল। এই এক্সপ্রেশনটা থেকে আমরা এটা লিখলাম। তাহলে দেখা গেছে এর একটা পার্টিকুলার ভ্যালু পাওয়া যাবে। একইভাবে f1 যদি হয়, অর্থাৎ এক্সের মান যদি 1 হয়, তাহলে আবার সিমিলারলি এই এক্সপ্রেশন থেকে আমরা f1 এর করেসপন্ডিং যে ভ্যালু সেটা আমরা পেয়ে যাব। এইভাবে আমরা f2 পাবো, f3 পাবো, এইভাবে পেতে থাকবো। আরেকটা প্রশ্ন দেওয়া ছিল যে যদি এই ভ্যারিয়েবলটার মান, র্যান্ডম ভ্যারিয়েবলটার মান <3 যদি হয় তাহলে এফএক্সের মান কত হবে। এখন <3 কথাটার মানেটা কি? <3 মানে সেটা 0 হতে পারে, 1 হতে পারে অথবা 2 হতে পারে। তার কারণটা কি, র্যান্ডম ভ্যারিয়েবলের মানটা 0, 1, 2, 3 ভাবে এগিয়ে যায় আপ টু ইনফিনিটি। তাহলে <3 বলতে f0, f1 এবং f2 এই তিনটের যোগফল বোঝায়। সেই জন্য f0, f1, f2 এই তিনটের যোগফল করা হয়েছে।
F0 F1 এবং F2 এর মানটা অলরেডি আমরা আগের স্টেপে আমরা বের করে ফেলেছি। আরেকটা কথা বলা রয়েছে যে অ্যাটলিস্ট 2, অর্থাৎ এই যে র্যান্ডম ভেরিয়েবলের মানটা অ্যাটলিস্ট 2 কথাটা বলা রয়েছে। তাহলে আমরা অ্যাটলিস্ট 2 এই ভ্যালুটা আমরা বের করব কি করে। এখন অ্যাটলিস্ট 2 এটার মানেটা হচ্ছে যে F2 প্লাস F3 প্লাস F4 এইভাবে চলতে থাকবে। এখন F2 প্লাস F3 প্লাস F4 এটাকে ইনডাইরেক্টলি এইভাবে বলা যায় যে যেভাবে আমরা আগে কিছু কিছু প্রবলেম সলভ করেছিলাম, যে এই যে প্রবাবিলিটি যেটা আছে এটার যে কমপ্লিমেন্টারি ভ্যালু যেটা, তো কমপ্লিমেন্টারি ভ্যালু কত হবে, আমি যদি 1, কারণ টোটাল প্রবাবিলিটি অলওয়েজ 1 হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 1 থেকে আমরা যদি F0 এবং F1 এর মানটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি হবে যে অ্যাটলিস্ট 2 বলা আছে। অ্যাটলিস্ট 2 এর মিনিংটা হচ্ছে F2 হবে এবং 2 এর বেশি যে কোনো ভ্যালু হবে আপ টু ইনফিনিটি, মানে F2 F3 F4 F5 এইভাবে আপ টু ইনফিনিটি পর্যন্ত এফএক্সের যে ভ্যালুটা। এখন যেহেতু আপ টু ইনফিনিটি পর্যন্ত ক্যালকুলেশন করাটা একটু কঠিন, সেই কারণে আমরা এটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করছি। আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি 1 হয়, এই টোটাল প্রবাবিলিটি 1 হয় এবং তার থেকে আমরা F0 এবং F1 এর মানটা বাদ দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমরা অ্যাটলিস্ট 2, অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবলের মান যদি অ্যাটলিস্ট 2 যদি হয়, তাহলে সেই ক্যালকুলেশনটা আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারি। আমরা নেক্সট আরেকটা উদাহরণ নিয়ে নিই। যেমন ধরা যাক একটা বিজনেস ফার্ম আছে। এই বিজনেস ফার্ম যেটা আছে এটা রিসিভিং অন অ্যান অ্যাভারেজ 2.5 টেলিফোন কলস পার ডে ডিউরিং দ্য টাইম পিরিয়ড 10 to 10:05 AM, অর্থাৎ 10টা থেকে 10টা 5-এর ভেতরে অন অ্যান অ্যাভারেজ 2.5 টেলিফোন কলস পার ডে রিসিভ করছে। Find the probability that on a certain day the firm receives no call, exactly 4 calls during the same period. Assume Poisson distribution given e to the power minus 2.5 is equal to 0.0821, এই ভ্যালুটা দেওয়া রয়েছে। তো the random variable x is the number of telephone calls received during the period 10 to 10:05 AM, মানে যেটা হচ্ছে যে আমি এক্ষেত্রে র্যান্ডম ভেরিয়েবলটাকে এক্স বলছি। তো র্যান্ডম ভেরিয়েবল এক্ষেত্রে কোন জিনিসটা হচ্ছে না, নাম্বার অফ টেলিফোন কলস, অর্থাৎ আমি কতগুলো টেলিফোন কলস পাচ্ছি একটা পার্টিকুলার টাইম পিরিয়ড, সেটাও দেওয়া রয়েছে। তো এইবারে এই যে এক্স যে নাম্বার যেটা আছে, এক্স ইজ অ্যাসিউম টু ফলো পয়সন ডিস্ট্রিবিউশন, এটা বলা রয়েছে যে সে পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে। এবং এখানে যে এম এর যে মানটা, এম এ দ্য প্যারামিটার এম ইজ ইকুয়াল টু দ্য মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন, তার মানেটা হচ্ছে যে এই ডিস্ট্রিবিউশনের যে মিন যেটা আছে সেটাকে এম বলা হয়। এটা আমরা পরে দেখাতে চাইছি যে কেন মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন এম হয়, সেটা আমরা ডিরাইভ করে দেখাবো। বাট জাস্ট নাও আমরা যেটা ধরে নিই যে এখানে এম এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 2.5। কেন 2.5, যেহেতু বলে দেওয়া আছে যে অ্যাভারেজ 2.5 টেলিফোন কলস রিসিভ করে, তাহলে আমি এম এর মানটা পেয়ে গেলাম। এখন পয়সন ডিস্ট্রিবিউশনের যে এক্সপ্রেশন যেটা আছে সেটা আমরা জানি যে এটা হচ্ছে এক্সপ্রেশন এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2.5 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হবে যে আমরা এই যে এক্স র্যান্ডম ভ্যারিয়েবল এর এক একটা মানের জন্য এক এক ধরনের ডিস্ট্রিবিউশন পাওয়া যাবে। এবং এখানে প্রশ্নে বলা রয়েছে যে নো কলের জন্য প্রবাবিলিটি কত, নো কল মানে এক্স ইকুয়াল টু 0। আরেকটা বলা আছে যে এক্স্যাক্টলি 4 কলস, অর্থাৎ এক্স ইকুয়াল টু 4। তাহলে এই যে এফ এক্সের মান এক্স ইকুয়াল টু 0-এর জন্য বার করব এবং এফ এক্সের মান এক্স ইকুয়াল টু 4-এর জন্য বার করব। এখানে এই স্টেপে এক্স ইকুয়াল টু 0-এর জন্য যে এফ এক্সের মানটা বের করা হয়েছে, আর পরের স্টেপে এক্স ইকুয়াল টু 4-এর জন্য এফ এক্সের মানটা বের করা হয়েছে। তাহলে এইভাবে পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বিভিন্ন র্যান্ডম ভ্যারিয়েবলের জন্য আমরা এফ এক্সের মান বের করতে পারি। এফ এক্স বেসিক্যালি কিন্তু একটা প্রবাবিলিটি, এক্সের এক একটা ভ্যালুর জন্য দেখা যাচ্ছে যে এক একটা প্রবাবিলিটির ভ্যালু আমরা পাচ্ছি। এখানে আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই।
let x be distributed in the Poisson form if p x equal to 1 equal to p x equal to 2 what is p x equal to 0 or 1 মানে এখানে যেটা বলা আছে যে পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করবে সেটা বলে দেওয়া রয়েছে। তাহলে আমি জাস্ট ফর্মুলাটা লিখলাম আর পি অ্যাট এক্স ইকুয়াল টু 1 অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে প্রবাবিলিটির মানটা এক্স ইকুয়াল টু 2তে যা প্রবাবিলিটি হবে তার সঙ্গে ইকুয়াল। তাহলে এই সম্পর্কটা থেকে বেসিক্যালি আমাদেরকে এই যে পি এর মানটা বের করতে হবে। এখানে এক্স ইকুয়াল টু 0 আর 1-এর জন্য এখানে বলেছে। তাহলে আমি যদি যে প্রবাবিলিটি অ্যাট এক্স ইকুয়াল টু 1 কী করে হবে না, এখানে এক্স ইকুয়াল টু 1 বসাবো, এফ এক্সের যে মান যেটা রয়েছে বেসিক্যালি F1 এর মানটা আমরা বের করব। তাহলে F1 সমান হচ্ছে এইটা। তাহলে এক্স ইকুয়াল টু 2তে পি অর্থাৎ প্রবাবিলিটির মান কত F2, তাহলে F2 এর মানটা আমরা বের করলাম। এবারে আমরা ওই কন্ডিশনটা বসালাম অর্থাৎ যে প্রবাবিলিটি অ্যাট এক্স ইকুয়াল টু 1 দ্যাট ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অ্যাট এক্স ইকুয়াল টু 2 মানে বেসিক্যালি F1 ইকুয়াল টু F2। তাহলে F1 ইকুয়াল টু F2 বসালাম। এইবারে এটাকে আমরা একটু সিম্পলিফাই করলাম। কীভাবে করলাম না, বোথ সাইডকে ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে এম সমান আমরা 2 পেলাম। তাহলে এম সমান 2 পাওয়া মানে বেসিক্যালি আমরা যে ডিস্ট্রিবিউশনের যে প্যারামিটার যেটা আছে সেই প্যারামিটারটা আমরা পেয়ে গেলাম। এবারে আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এক্স ইকুয়াল টু 0 আর 1-এর জন্য পি এর ভ্যালুটা কত। এটা আমরা যেটা করব এক্স ইকুয়াল টু 0 আর 1 যেহেতু বলা রয়েছে তাই F0 প্লাস F1 আমরা করে নেব। আমরা এফএক্সের মানটা জানি, এম এর মানটা জানি, তাহলে নিশ্চয়ই F0 এবং F1 এর মানটা করে ফেলতে পারবো। তো এই হচ্ছে সেই ভ্যালুটা, যে ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে। এইবারে আমরা যেটা বার করব যে পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন বার করব, ভ্যারিয়েন্স বার করব এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করব। এটা আমরা আগে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমরা মিন, ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছিলাম। এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা স্ট্যাটিস্টিক্সে যতগুলো ডিস্ট্রিবিউশন পাবো যেমন কি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এর প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমরা এই মিন, ভ্যারিয়েন্স এগুলো বের করতে পারি। মোটামুটি যে রুল যেটা সেই রুলটা কিন্তু একই, অর্থাৎ এফএক্সের মান যদি আমরা জানতে পারি, এফএক্সের মান জানা থাকলেই কিন্তু আমরা মিনের যে ফর্মুলা যেটা স্ট্যান্ডার্ড ফর্মুলা এবং ভ্যারিয়েন্সের যে স্ট্যান্ডার্ড ফর্মুলা সেখান থেকে আমরা এই মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভ্যারিয়েন্স এগুলো বের করতে পারবো। তাই আমরা এই অ্যাপ্রোচটা আগের মতনই করছি। যেমন কি মিনের ডেফিনেশন আমরা জানি, মিন সমান হচ্ছে ইএক্স। ইএক্স মানে কি এক্স ইন্টু এফএক্স, এটা হচ্ছে ইএক্সের ডেফিনেশন, যেখানে এক্স ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হবে। তার মানে হচ্ছে যে এক্স ইন্টু 0 ইন্টু F0 প্লাস 1 ইন্টু F1 প্লাস 2 ইন্টু F2 এইভাবে আপ টু ইনফিনিটি হবে। তাহলে প্রথম টার্মটা 0 পাচ্ছি, তারপরে 1 ইন্টু F1, এই যে এফএক্সের এক্সপ্রেশন আমরা জানি যে ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার এক্স বাই এক্স ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে পরপর আমরা F1 বের করব, F2 বের করব, F3 বের করব এইভাবে, এবং সেই মানগুলো এখানে বসাবো। তাহলে আমরা একটা পার্টিকুলার এখানে সিরিজ পাচ্ছি। এইবার এই সিরিজটাকে আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। আমরা কিভাবে সিম্পলিফাই করব, আমরা এখানে এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এই প্যারামিটারটা এই সিরিজটার থেকে কমন নিয়ে নেব। কমন নিলে এরকম একটা সিরিজ আমরা পাবো যে 1 প্লাস এম বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এম স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এইভাবে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে সিরিজটা আমরা যেটা পেলাম সেটা কিন্তু ই টু দি পাওয়ার এম, কারণ কি ই টু দি পাওয়ার এমকে আমরা যদি এক্সপান্ড করি তাহলেই এই সিরিজটা আমরা পাবো। তার মানে বেসিক্যালি আমরা যেটা পেলাম এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু ই টু দি পাওয়ার এম, তার মানে হচ্ছে এম পেলাম। তার মানে মিন অফ দ্য পয়সন ডিস্ট্রিবিউশন সমান হচ্ছে এম, এটা আমরা দেখাতে পারলাম। এটা কিন্তু আগেও আমরা একবার বলেছি যে ফর্মুলাটা বলেছিলাম, আর এখানে সেটা আমরা ডিরাইভ করলাম। এইবার ভ্যারিয়েন্স কী করে বার করব না, ভ্যারিয়েন্সের ডেফিনেশন কি, ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্সের হোল স্কোয়ার, এটা হচ্ছে ভ্যারিয়েন্সের ডেফিনেশন। যেখানে ইএক্স মানে কি, ইএক্স মানে হচ্ছে মিন, মিনের ভ্যালুটা অলরেডি আমরা এখানে বের করলাম এম, এম হচ্ছে মিনের ভ্যালুটা। তাহলে ই অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এটা হচ্ছে ভ্যারিয়েন্স। এখন ই অফ এক্স স্কোয়ার যেটা আছে এটাকে আমরা একটু সাজিয়ে লিখছি। এই স্টেপটা আমরা আগের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও করেছিলাম, এখানেও করছি। কিভাবে লিখছি না, আমরা এইভাবে লিখছি এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্স, এটার মানেই কিন্তু এক্স স্কোয়ার। তাহলে কি হলো যে ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্স মানে ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস ই অফ এক্স, কিন্তু ই অফ এক্স মানেই হচ্ছে এম, কারণ ই অফ এক্স ইকুয়াল টু এম আমরা আগে দেখিয়েছি। তার মানে বেসিক্যালি যেটা হলো যে এক্স ইন্টু এক্স মাইনাস 1
এর এর মানটা বের করতে হবে, প্লাস এম থাকবে মাইনাস এম স্কোয়ার থাকবে। এখন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা পাবো কী করে? ফ্রম দ্য ডেফিনেশন আমরা যেটা হবে এই যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এফ এক্স, এটা হচ্ছে অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ানের ডেফিনেশন। তাহলে এটাকে আমরা যদি এক্সপান্ড করি তাহলে কি হবে, যে এফ জিরো হবে, এফ জিরো ইন্টু জিরো হবে কারণ এক্স ইকুয়াল টু জিরো, তারপরে এফ ওয়ান হবে, এফ ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মানে বেসিক্যালি সেটাও জিরো হবে, তারপরে এফ টু হবে, তারপরে টু ইন্টু টু মাইনাস ওয়ান মানে বেসিক্যালি টু। এইভাবে আমরা কিন্তু একটা সিরিজ পেতে থাকবো। সেই সিরিজটা আমরা এইভাবে আমরা লিখছি, লেখার পরে এফ টু এফ থ্রি এফ ফোর এদের রেসপেক্টিভ ভ্যালুগুলো আমরা বসালাম। ভ্যালুগুলো বসিয়ে এটাকে একটা আমরা সিম্পলিফাই করার চেষ্টা করব। কিভাবে করব না, আমরা এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম কমন নিয়ে নেব। এই কমনটা নিলে দেখা যাবে যে ভেতরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে সিরিজ যেটা পাচ্ছি সেটা কিন্তু ই টু দি পাওয়ার এম। তাহলে কি হলো, আলটিমেটলি আমরা দেখাতে পারলাম যে এম স্কোয়ার পেলাম। কার জন্য এম স্কোয়ার পেয়েছি? ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ানের জন্য। কিন্তু পুরো এক্সপ্রেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এম মাইনাস এম স্কোয়ার। তাহলে এই যে রেজাল্ট যেটা পেলাম তার সঙ্গে হবে প্লাস এম মাইনাস এম স্কোয়ার, এম স্কোয়ার ক্যান্সেল হয়ে ভ্যারিয়েন্স ইকুয়াল টু এম পাওয়া যাবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অটোমেটিকলি যেটা হবে যে রুট ওভারও ভ্যারিয়েন্স হয় আমরা জানি, তার মানে রুট এম হবে। তাহলে এই হলো পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিনের যে ভ্যালু। আরেকটা জিনিস আমরা দেখাতে চাইছি যে আমরা আগের লেকচারে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আলোচনা করেছিলাম। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা একে পয়সন ডিস্ট্রিবিউশনের আকারে প্রকাশ করা যেতে পারে। কিভাবে যেতে পারে? যেমন কি এইটা যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়, এই যে পি টু দি পাওয়ার কে ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার কে ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস কে, এর সঙ্গে যেটা থাকবে যে এন সি কে, অনেক সময় কে এর জায়গায় আমরা আর বলে থাকি, অর্থাৎ এন সি আর পি টু দি পাওয়ার আর ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস আর, বা অনেকে এখানে এক্স বলে থাকে, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আর পয়সন ডিস্ট্রিবিউশন কোনটা? পয়সন ডিস্ট্রিবিউশন হচ্ছে যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার কে বাই কে ফ্যাক্টোরিয়াল। অনেকে এ কে এর জায়গায় এক্স বলে থাকে, যেমন আমরা যে বইটা থেকে এতক্ষণ দেখাচ্ছিলাম সেখানে কে এর জায়গায় এক্স বলা রয়েছে। তো হোয়াট এভার ইট ইজ, এটার একই ব্যাপার। তো এইটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশনের স্ট্রাকচার, আর এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের স্ট্রাকচার। এখন এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা যদি এক্সপান্ড করি, এই যে যেমন এনসিকে, এটাকে এনসিকে বলা যেতে পারে, তাহলে এনসিকের এক্সপানশানটা এরকম হয় যে এন ইন্টু এন মাইনাস ওয়ান, এইভাবে এন মাইনাস কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল হয়। আর তার সঙ্গে যেটা হয় যে এই যে পি টু দি পাওয়ার কে ইন্টু ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার কে, এখানে পি এর যে মান যেটা আছে এই পি এর মানটা এখানে আমরা যেটা যেভাবে বললাম যে ল্যামডা বাই এন টু দি পাওয়ার কে এই হিসেবে লিখছি। এখানে এখানে এই প্রসঙ্গে বলে রাখি যে পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এখানে যে ল্যামডা বলে যে টার্ম যেটা আছে সেটা আমরা যে বই থেকে দেখাচ্ছিলাম সেই বইতে এম সেটা লেখা রয়েছে, মানে বেসিক্যালি এখানে ল্যামডার জায়গায় আমরা এম বলেছি এই বইটার ক্ষেত্রে। তো ল্যামডা বেসিক্যালি যেটা হচ্ছে যে পয়সন ডিস্ট্রিবিউশনের এটা একটা পার্টিকুলার প্যারামিটার। এখন আমরা এইখানটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে এই যে পি টু দি পাওয়ার কে ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস কে, এখন এই যে ল্যামডা বা এম এইটা সমান আমরা বলতে পারি যে এন ইন্টু পি। ল্যামডা যেটা আছে এই ল্যামডার জায়গাতে আমরা লিখতে পারি যে এম ল্যামডা অথবা এম যাই হোক না কেন, যে প্যারামিটার যেটা আছে সেটা হচ্ছে এন ইন্টু পি। এটা হচ্ছে যে পয়সন ডিস্ট্রিবিউশনের যে প্যারামিটার সেটাকে আমরা যদি binomial approximation যদি করি, the Poisson lambda appears as an approximation to the binomial np when n is large, p is small and lambda is equal to np। অর্থাৎ পয়সন ডিস্ট্রিবিউশনের যে প্যারামিটার যেটা রয়েছে m হোক বা ল্যামডা হোক যাই হোক না কেন, সেটাকে আমরা এনপি হিসেবে লিখতে পারি। এটা কখন ভ্যালিড হয় না, যখন এই যে এন এর যে মান যেটা আছে এই এন এর মান যদি অনেকটা লার্জ হয় তাহলে, এবং পি স্মল, এবং পি এর ভ্যালুটা যদি খুব স্মল হয়
তাহলে সেই ক্ষেত্রে দেখানো যায় যে এম ইজ ইকুয়াল টু এন ইন্টু পি হয়। তাহলে সেইটা আমরা যদি ইউজ করি, যে ল্যামডা ইজ ইকুয়াল টু এনপি যদি ইউজ করি, তাহলে কি হবে, এই যে পি যে টার্ম যেটা রয়েছে এখানে, পি এর জায়গায় আমি ল্যামডা বাই এন বলতে পারি। যেমন কি এখানে পি এর জায়গায় এখানে কি বসানো হয়েছে, ল্যামডা বাই এন। কেন না, যেহেতু আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা করেছি যে এম ইজ ইকুয়াল টু এনপি অথবা ল্যামডা ইকুয়াল টু এনপি। তাহলে এখানে এই যে এক্সপ্রেশন যেটা রয়েছে, এখানে পি এর জায়গাতে আমরা ল্যামডা বাই এন বসালাম, এবং একইভাবে ওয়ান মাইনাস পি রয়েছে, তাহলে ওয়ান মাইনাস ল্যামডা বাই এন টু দি পাওয়ার এন মাইনাস কে। এইবারে আমাকে যেটা করতে হবে, এই যে নিউমারেটর যেটা রয়েছে, যেমন কি এখানে এন আছে, এন মাইনাস ওয়ান রয়েছে, এন মাইনাস কে প্লাস ওয়ান রয়েছে, এখানে কতগুলো টার্ম রয়েছে না, কে সংখ্যক টার্ম আছে, 1 2 3 4 করে টোটাল যে টার্মের সংখ্যা সেটা হচ্ছে কে। এখন প্রত্যেকটা টার্ম থেকে আমরা যদি এন যদি কমন নিই, প্রত্যেকটা টার্ম থেকে, তাহলে এন যদি আমি যদি কমন নিই, তাহলে কি হবে, যে বাইরে একটা এন থাকবে, এবং কি হবে, যেমন ধরা যাক এন মাইনাস ওয়ান, এখান থেকে এন কমন নিলে কি থাকবে, যে ওয়ান মাইনাস ওয়ান বাই এন। এন মাইনাস টু যদি হয় তখন কি হবে, যে ওয়ান মাইনাস টু বাই এন। তার মানে যেটা দেখা যাবে যে এই যে প্রত্যেকটা টার্মের ডিনোমিনেটারে একটা করে ওয়ান বাই এন থাকবে। কিন্তু এনের মানটা যদি লার্জ যদি হয়, মানে টেন্স টু যদি ইনফিনিটি যদি হয়, তখন কি হবে, যে এটাকে আমি যদি বলি যে ওয়ান মাইনাস ওয়ান বাই এন, তাহলে ওয়ান বাই এনের যে মানটা সেটা জিরো হয়ে যাবে এন টেন্স টু ইনফিনিটি হলে। তার মানে বেসিক্যালি সেটা শুধুমাত্র ওয়ান হবে, পরের টার্মটাও শুধুমাত্র ওয়ান হবে, মানে সব কটা টার্মই কিন্তু ওয়ান হবে। অ্যাপার্ট ফ্রম কি, যেহেতু প্রত্যেকটা টার্ম থেকে এন কমন নেওয়া আছে, তাহলে বেসিক্যালি আমার একটা টার্ম এখানে যেটা থাকবে যে এন টু দি পাওয়ার কে। তার মানে এই যে পুরো যে নিউমারেটর যেটা আছে, সেটার এফেক্টিভ ভ্যালু যেটা হবে সেটা হবে এন টু দি পাওয়ার কে। এবারে এন টু দি পাওয়ার কে ওপরে থাকলো, এবং এখানে নিচে একটা এন টু দি পাওয়ার কে আছে, এরা দুজন ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম, যে এই প্রথম দুটো টার্ম থেকে যেটা পেলাম, ল্যামডা টু দি পাওয়ার কে পাচ্ছি, এখানে ল্যামডা টু দি পাওয়ার কে পেলাম, কে ফ্যাক্টোরিয়ালটা পেলাম, আর বাকিটা ক্যান্সেল আউট হয়ে গেছে। মানে এই প্রথম দুটো টার্ম থেকে আমি পাচ্ছি ল্যামডা টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল, আর এখানে ওয়ান মাইনাস ল্যামডা বাই এন টু দি পাওয়ার এন মাইনাস কে আছে। এইবারে এই যে কে যেটা আছে, আমরা ধরে নিচ্ছি যে ইফ কে ইজ স্মল রিলেটিভ টু এন, কারণ এখানে আমরা এন এর মানটা অনেক লার্জ ধরছি। কারণ এই অ্যাপ্রক্সিমেশনটা তখনই সম্ভব যখন হচ্ছে এন ইজ লার্জ, পি ইজ স্মল, এবং এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু এনপি, এই তিনটে জিনিস আমরা কিন্তু ধরে নিয়েছিলাম। তাহলে এন এর মানটা লার্জ, এন এর মানটা লার্জ যদি হয় কে এর সাপেক্ষে, তাহলে আমি কেটা এখানে ইগনোর করছি, তাহলে ওয়ান মাইনাস ল্যামডা বাই এন টু দি পাওয়ার এন লিখলাম। এইবারে এই যে ওয়ান মাইনাস ল্যামডা বাই এন টু দি পাওয়ার এন, এটাকে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বলা যায় কখন না, যদি এন ইজ লার্জ হয়। কেন বলা যায় সেটা আমরা এখানে দেখাচ্ছি। আমরা এই যে লগ অফ ওয়ান মাইনাস ল্যামডা বাই এন টু দি পাওয়ার এন, এটা সমান কত লেখা যায়, যে এন ইন্টু লগ অফ ওয়ান মাইনাস ল্যামডা বাই এন, এরপরে এন, এবার লগের যে সিরিজ যেটা আছে, লগের সিরিজটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ফার্স্ট টার্ম যেটা হবে সেটা হচ্ছে মাইনাস ল্যামডা বাই এন মাইনাস হাফ ইন্টু এর স্কোয়ার, অর্থাৎ ল্যামডা স্কোয়ার বাই এন স্কোয়ার, এইভাবে লগ সিরিজটা চলতে থাকবে। এখন এনের মানটা যদি লার্জ যদি হয়, তাহলে এই যে এখানে এন স্কোয়ার, মানে এই যতগুলো টার্ম এর পর পাওয়া যাবে, এই সবগুলোই কি হবে, যে এনের অর্ডারটা আরও বেশি বেশি হয়ে যাবে। কিন্তু এন হচ্ছে একটা লার্জ কোয়ান্টিটি, তার মানে যেটা হচ্ছে এনের পাওয়ার যত বেশি হবে, এই কোয়ান্টিটিগুলোর এফেক্টিভ ভ্যালু তত কমতে কমতে যাবে। তার মানে শুধুমাত্র ফার্স্ট টার্মের জন্য আমরা কিছু ভ্যালু পাবো, পরবর্তী টার্মগুলোর জন্য আমরা কোনো ভ্যালু পাবো না, এফেক্টিভলি কোনো ভ্যালু পাবো না, শুধুমাত্র ফার্স্ট টার্মটাকে আমরা নিতে পারি। ফার্স্ট টার্মটাকে যদি আমরা নিই, তাহলে কী হবে, এন এন ক্যান্সেল আউট হয়ে এটা মাইনাস ল্যামডা দেবে। তাহলে দেখা যাচ্ছে যে লগ অফ ওয়ান মাইনাস ল্যামডা বাই এন টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা। তাহলে এটাকে আমি লিখতে পারি যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু এইটা, এখানে লগের যে বেসটা এক্সপোনেনশিয়াল সেটা ধরে নিতে হবে। তো তাহলে এই যে যেহেতু এটা বেসিক্যালি এলএন অফ ওয়ান মাইনাস ল্যামডা বাই এন টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ল্যামডা বাই এন টু দি পাওয়ার এন, সেটাই এখানে লেখা রয়েছে। তাহলে কি হলো, যে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা কিন্তু পয়সনের এক্সপ্রেশন, আর এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এক্সপ্রেশন। তাহলে আমরা দেখালাম যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটাকে পয়সন ডিস্ট্রিবিউশনের আকারে প্রকাশ করা যায়। কন্ডিশনটা কি না, কন্ডিশনটা হচ্ছে এন ইজ লার্জ, এনটাকে লার্জ হতে হবে, আর পি স্মল হতে হবে, এবং এই যে এম ইজ ইকুয়াল টু এন ইন্টু পি,
এই কন্ডিশনটা যদি হোল্ড হয় সেক্ষেত্রেই পয়সন ডিস্ট্রিবিউশন এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তাহলে আমি আশা করি যে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আমরা একটু আইডিয়া পেয়েছি। আর ফার্দার ডেরিভেশনের বা ফার্দার আইডিয়ার জন্য এনজি দাসের বইটা একবার দেখে নিতে হবে। এই লেকচারটা আমরা এখানেই শেষ করলাম।